সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা বিশ্বের যে প্রান্তে থাকো না কেন, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং তৎসঙ্গে তোমাদের আশীর্বাদ ও দোয়া থাকলো। তোমরা জানো, সপ্তম অধ্যায়ের সূচনা বক্তব্যে দুটি লেকচার আমি দিয়েছি। আজকে সপ্তম অধ্যায়টা হলো রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়ার উপরে আজকে আলোচনা হবে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স। তো রেডক্স এবং নন রেডক্স এই দুটোর মধ্যে একটা কথা দেখো, এই RAD কথাটা আসছে রিডাকশন থেকে, রিডাকশন। আর OX কথাটা আসছে অক্সিডেশন থেকে, অক্সিডেশন থেকে। রিডাকশন হলো বিজারণ আর অক্সিডেশন হলো জারণ। তো আমাদের সর্বপ্রথমে এই জারণ এবং বিজারণ সম্বন্ধে পরিষ্কার ধারণা করা লাগবে। পরিষ্কার ধারণা যদি জারণ বিজারণ সম্বন্ধে না জানা থাকে, তাহলে রিডক্স বিক্রিয়াটা বোঝা সম্ভব না। আর নন রিডক্স বোঝাই যাচ্ছে, যেটা রিডক্স নয় আর কি, যেগুলো। তো আমরা এই বিজারণ বা জারণ এই দুটো সম্বন্ধে প্রথমে আমাদের পরিচিত হবে। তো আমরা প্রথমে এই জারণ সম্পর্কে একটা কথা বলি। জারণ কেমন করে আমরা বুঝবো এটা জারণ বিক্রিয়া, এটা বুঝবার জন্য কতগুলো উপায় আছে। প্রথম উপায় হলো, কোনো মৌল বা কোনো বস্তু যদি ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন যখন বর্জন করবে তখন তার ধনাত্মক আধান অর্থাৎ পজিটিভ চার্জ বৃদ্ধি পাবে, বা আমরা একটু পরে আসব, সেটাকে বলা হয় জারণ সংখ্যা, বা জারণ সংখ্যা বৃদ্ধি পাবে, জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। 3, মৌলটা যখন ইলেকট্রন ত্যাগ করবে, যেহেতু সে ধনাত্মক হয়ে যাবে, তাহলে ঋণাত্মকের পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ ঋণাত্মকের পরিমাণ বৃদ্ধি পাবে। যেহেতু ঋণাত্মকের পরিমাণ বৃদ্ধি পাবে, ওই দৃষ্টিতে আমরা বলতে পারি অক্সিজেনের সংযোগ ঘটবে। অক্সিজেন এর সংযোগ ঘটবে, অর্থাৎ এদের সংখ্যা বৃদ্ধি পাবে। যেহেতু ওদের সংখ্যা বৃদ্ধি পাবে, তাহলে বলতে পারি যেহেতু সে নিজে ধনাত্মক হবে, জারণ সংখ্যা বৃদ্ধি পাবে, তাহলে আমরা বলতে পারি যোজনী বৃদ্ধি পাবে, যোজনী বাড়ে। জারণ সংখ্যা এবং যোজনী সম্পর্কে পরে বলতেছি, এটা এখন এই আলোচনার মধ্যে এখানে না ঢোকাই ভালো। যোজনী বৃদ্ধি পাবে। যেহেতু যোজনী বৃদ্ধি পাবে, জারণ সংখ্যা বৃদ্ধি পাবে, মৌলটা ধনাত্মক হবে বা ধনাত্মকের সংখ্যা বৃদ্ধি পাবে, ইলেকট্রন বর্জন করার জন্য এই ঘটনাটা ঘটবে। সেহেতু তার কাছে কোনো ধনাত্মক থাকতে পারবে না, অর্থাৎ ধনাত্মকের পরিমাণ হ্রাস পাবে। ধনাত্মক মৌলের পরিমাণ, ধনাত্মকের পরিমাণ কমে যাবে, পরিমাণ কমে। আবার
যেহেতু ধনাত্মকের পরিমাণ কমে, তাহলে হাইড্রোজেন আয়ন এর অপসারণ হবে, তাহলে আমরা দুটা জিনিসে বলতে পারি, মনে রাখতে পারি। সনাতন যেটা পদ্ধতি, অক্সিজেনের সংযোগ, হাইড্রোজেনের অপসারণ, এই দুটো একসঙ্গে বিপরীত ধর্মী। ইলেকট্রন বর্জন মানে ধনাত্মক বৃদ্ধি, মানে জারণ সংখ্যা বৃদ্ধি, যোজনী বৃদ্ধি। বাস এক লাইনে জিনিসগুলো আমাদের মনে রাখার সুবিধা হবে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে, আমরা যদি একটা উদাহরণ দিই, এই যে সোডিয়াম, রাদারফোর্ড বলছে কথাটা যে মৌলগুলো, প্রত্যেকটি মৌল তার সমানুপাত বিচ্ছুরণ পরীক্ষায় উনি প্রমাণ করেছেন যে প্রত্যেকটি মৌলের কেন্দ্রে প্রোটন আছে এবং প্রোটনগুলো ধনাত্মক চার্জ। যতগুলো প্রোটন আছে বাইরে ততগুলো ইলেকট্রন আছে, অর্থাৎ মৌলটা স্বাভাবিক অবস্থায় চার্জহীন। তাহলে স্বাভাবিক অবস্থায় যদি চার্জহীন হয়, তাকে চার্জিত করতে গেলে হয় ইলেকট্রন তার বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণ করতে হবে, অথবা ইলেকট্রন সংযোগ করতে হবে। এখন কোন মৌলটা কয়টা ইলেকট্রন তাড়িয়ে দিবে এবং কয়টা সংযোগ করবে, এটা নির্ভর করবে তার নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য কয়টি ইলেকট্রন তার সংগ্রহ করার তার প্রবণতা আছে অথবা ত্যাগ করার তার প্রবণতা আছে। এইটার উপর ভিত্তি করে সে ইলেকট্রন বর্জন বা গ্রহণ করবে। তো সোডিয়ামের এটাতে দেখা যাচ্ছে, যেটা আলোচনা আমি পর্যায় সারণীতে করছি, এই আলোচনাটা এখানে করা যাবে না। এর আছে 2, 8 এবং 1। দেখা যাচ্ছে এই ইলেকট্রনটা অপসারণ করলে তার 8 হয়ে যায়। যাই হোক, সে আলোচনা এখানে মোটেই করব না, কারণ পর্যায় সারণীতে এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে সোডিয়াম ইলেকট্রন একটা অপসারণ করবে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য, তখন সোডিয়াম হয়ে যাবে ধনাত্মক। অর্থাৎ ইলেকট্রন অপসারণ হলে প্রোটন বেড়ে যায়, এটা আগেই বলা হয়েছে। এগুলো এখন ওই আলোচনাগুলোতে আসা যাবে না। তাহলে এই যে জিনিসটা হলো, এটা জারিত হইল, অর্থাৎ জারণ ক্রিয়ায় অংশগ্রহণ করলো। জারণ ক্রিয়া এবং এটাকে বলা হবে জারণের অর্ধ সমীকরণ। এখন যেহেতু এই ইলেকট্রনটা একটা সমীকরণ নম্বর 1, যেহেতু এই মৌলটা ইলেকট্রন ত্যাগ করলো, ওই ইলেকট্রনটা নেওয়ার কিন্তু তার মৌল থাকতে হবে, না হলে বিক্রিয়াটা ইলেকট্রনটা ত্যাগ করে যে ছাড়বে নেওয়ার তার লোক লাগবে, অর্থাৎ দানশীল। আমি অর্থ দান করে যাব, নেওয়ার লোক থাকবে না, এটা তো দাতা হতে পারে না। অর্থাৎ দাতা হতে গেলে তার গ্রহীতার ওখানে লোক লাগবে। আর গ্রহীতার যদি সমাজ এমন হয় গ্রহণ করার মতো লোক নাই, তাহলে দানশীল লোকেরও অবস্থা খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ তখনই দান কথাটা দাঁড়াবে যখন গ্রহণ করার লোক থাকবে, তাহলে ও হবে দাতা, এই হবে গ্রহীতা। তাহলে অপরদিকে এইটাকে যদি আমরা চিন্তা করি, ক্লোরিন এ একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে হাফ ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে এ হয়ে যাবে ঋণাত্মক। অর্থাৎ এই যে ইলেকট্রন গ্রহণ করলো, এটা পরে আসতেছি, এটা বিপরীত ধর্মী, অর্থাৎ জারণের বিপরীত ঘটনাটা হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল বিজারণ ক্রিয়া। তাহলে এখানে একটা সুবিধা, এই আমরা যে পয়েন্টগুলো দিলাম, এর বিপরীত চিন্তা করলেই সেটা বিজারণ হয়ে যাবে। অর্থাৎ এটার বিপরীত চিন্তা যদি করতে পারো, বিপরীত চিন্তাটাই হবে বিজারণ। তার মানে এখান থেকে বিজারণ বা রিডাকশনটা চলে আসলো। অর্থাৎ তাহলে বলবো আমরা ইলেকট্রন গ্রহণ, বর্জন, গ্রহণ হলে বিজারণ, বিপরীত শব্দ, বিপরীত কথা। ধনাত্মক বা জারণ সংখ্যা বৃদ্ধি, তাহলে এটা হ্রাস পাবে, কমে যাবে। আর ঋণাত্মকের অপসারণ, তাহলে ঋণাত্মকের সংযোগ হবে, এখানে সংযোগ কথাটা দাঁড়াবে।
আর অক্সিজেনের সংযোগ, অক্সিজেনের অপসারণ, অপসারণ না ঋণাত্মকের অপসারণ, অক্সিজেনের অপসারণ, যোজনী বাড়ে মানে যোজনী কমে, ধনাত্মকের পরিমাণ ঋণাত্মকের পরিমাণ কমে, ধনাত্মকের পরিমাণ কমে এখানে বাড়ে, হাইড্রোজেন অপসারণ এখানে হাইড্রোজেন সংযোগ। অর্থাৎ এই 7টি পয়েন্ট যদি মনে রাখা যায় এবং তার বিপরীত চিন্তাটা করলেই বিজারণ কথাটা চলে আসবে। তার মানে যারা ইলেকট্রন দান করবে তারা দাতা, দানশীল ব্যক্তি, আর যারা গ্রহণ করবে তার ঋণগ্রস্ত তারা। তাহলে এখানে ক্লোরিন এই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হয়ে গেল, অর্থাৎ এটা হলো বিজারণের অর্ধ সমীকরণ। বিজারণের অর্ধ সমীকরণ, সমীকরণ নম্বর 2। এখন আমরা যদি যোগ করি তাহলে ইলেকট্রন নিয়েছে, তাহলে সোডিয়াম প্লাস হাফ ক্লোরিন অর্থাৎ একটি পরমাণু মিলে হলো সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই যে এই বস্তুটা, এইটাই হলো এখানে জারণ এবং বিজারণ দুটো জিনিসই আছে। এটাই হলো রেডক্স বিক্রিয়া, এই রেডক্স বিক্রিয়া। আর তাহলে রেডক্স বিক্রিয়ার মধ্যে তাহলে এক কথায় বলতে পারি জারণ বিজারণ বিক্রিয়াটাই হলো রেডক্স বিক্রিয়া। এখন এই জারণের অর্ধ সমীকরণ, বিজারণের অর্ধ সমীকরণ এই পর্যন্ত যদি বোঝা যায় তাহলে আরেকটা জিনিস চিন্তা করা যাবে যে এই সোডিয়াম একে সাহায্য করলো বিজারণ হতে। এ যদি ইলেকট্রন না দিত তাহলে এ বিজারিত হতো না, তাহলে একে বলবো আমরা বিজারক পদার্থ। বিজারক পদার্থ। অপরদিকে এই ইলেকট্রনটা গ্রহণ করে সে তাকে জারণ ক্রিয়ার জন্য সহযোগিতা করেছে, তাহলে এ হলো জারক পদার্থ। জারক পদার্থ অর্থাৎ অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট। যেগুলো রিডিউসিং এজেন্ট মনে রাখিও, সেগুলো নিজে জারিত হয়, আর যেগুলো অক্সিডাইজিং এজেন্ট নিজে বিজারিত হয়। অর্থাৎ রিডিউসিং এজেন্টগুলো দানশীল ব্যক্তি আর অক্সিডাইজিং এজেন্টগুলো গ্রহণকারী ব্যক্তি। যারা গ্রহণ করে ঋণগ্রস্ত হয়ে যায়, ঋণী হয়ে যায়, তারা হলো জারক পদার্থ, কারণ নিজে বিজারিত হয়, নিজে ঋণগ্রস্ত, ঋণ নেয় তারা। আর যারা বিজারক পদার্থ তারা দান করতে পারে, তারা জারণ ক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এইভাবে এই ঘটনাগুলো মনে রাখলে তাহলে জারণ এবং বিজারণ বোঝা সম্ভব হবে। এবং জারণ বিজারণ এতই গুরুত্বপূর্ণ রসায়ন বিজ্ঞানের একটা বিষয়, যেটা আবিষ্কার না হইলে হাজার হাজার সমীকরণ কোনো বৈজ্ঞানিক বা কোনো লেখক বা কোনো কারো দ্বারা মনে রাখা সম্ভব হতো না। এই জারণ বিজারণ আবিষ্কার হওয়ার পরে এতগুলো রাসায়নিক বিক্রিয়া মনে রাখা বা আয়ত্ত করা শিক্ষার্থীদের বলো বা বিজ্ঞানীদের বলো সবার কাছে সম্ভব হয়েছে। সুতরাং তাহলে জারণ এবং বিজারণ রিডক্স বিক্রিয়া আমরা এখান থেকে আমরা শিখলাম জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে। জারণের অর্ধ সমীকরণ, বিজারণের অর্ধ সমীকরণ, বিজারক পদার্থ এবং জারক পদার্থ। জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, কারণ দানশীল ব্যক্তি দান করার ক্ষমতা থাকবে তখনই যারা ঋণ করবে। ঋণ এবং দাতা এবং গ্রহীতা এই দুজন না থাকলে, লেনদেন কথাটা আছে, আদান প্রদান না থাকলে
সেখানে জারণ বিজারণ হবে না। অর্থাৎ এটা একটা যুগপৎ একটা জিনিস, একটা ঘটলে আর একটা অবশ্যই ঘটবে। যে কয়টা দিবে সে কয়টা একজন গ্রহণ করবে। যদি যে কয়টা দেয় সে কয়টা যদি গ্রহণ না করে, তার আদান প্রদান কথাটা থাকবে না, লেনদেন কথাটা থাকবে না। কাজেই জারণ বিজারণ বলতে বোঝাচ্ছে, রিডক্স বলতে বোঝাচ্ছে দাতা এবং গ্রহীতা, এবং কোনো রাসায়নিক বিক্রিয়ায় দাতা এবং গ্রহীতা অর্থাৎ জারণ এবং বিজারণ একটা যুগপৎ একটা বিষয়। এই জারণ বিজারণ সম্বন্ধে আরও আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের সকলকে ধন্যবাদ।